নমস্কার। গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আজকের গল্প আমোদ। রামধন সকালে উঠে ঝিঙের ক্ষেত নিড়ুচ্ছিল। হঠাৎ তার কাছে তার ছেলে ফণি এসে বললে, বাবা, আজ বড় মজা হবে বাজারে, শুনেছ কিছু? কি রে? ভালো যাত্রা আসবে কলকাতা থেকে, বড় দল। যাবা নাকি দেখতি? যাব না, বলিস কি রে? তুই আর আমি দুজনেই যাব। যাবানি? কলকাতার দলের গাওয়া কতদিন শুনিনি বলতো। পান্তা ভাত খেয়ে নে, চল সকাল সকাল বেরিয়ে পড়ি, নইলে জায়গা পাওয়া যাবে না। জানো তো কিরকম ভিড় হয়। মহা উৎসাহে রামধন ঝিঙের ক্ষেতের উত্তর আলের বেড়া বেঁধে বলল, আজ 10-12 দিন হলো বেড়াটা ভেঙেছে, বাবলা কাঠ আর ফুল কাঁটা দিয়ে বাঁধতে হবে। কিন্তু সম্প্রতি সে খুব অপমানিত হয়েছে হৃদয় বিশ্বাসের জমির বাবলা কাটা কাটতে গিয়ে। হৃদয় বিশ্বাসের জামাই মাখন ওকে বলেছিল, বলি, এবার কিন্তু ফৌজদারি হবে, মনে রেখো। মোরা বাবলা গাছ রেখেছি তোমার বেড়ার কাঁটা দেবার জন্যই নয়, মনে রাখবা। সে বলেছিল, দুটো ডাল নেবানি তোমার গাছ থেকে, নইলে বেড়া দেবানি কি করে? মাখন রেগে বলেছিল, এ তো বড্ড আবদার দেখছি তোমার, ঘাড় ধরে বার করে দেবো জমি থেকে, বলে দিচ্ছি। তোমার বাবার জমিতে নয় এটা। বাবা তুলবার দরকার কি জামাইবাবু, না হয় চলে যাচ্ছি। তাই যা। ভালো বলতে হয় সীতানাথ পোদের ভাই হরিকে। সে পাশের কলাবাগান থেকে নিম্নসুরে ওকে ডেকে বললে, বলি, বড় লোকের জমিতে কেন যাও দাদা? আলের মাথায় আমাদের বড় বাবলা গাছটা থেকে যত ইচ্ছে ডাল কেটে নিয়ে যাও না। দেখো দিকি ভাই, কি অপমান সকালে করলে মোরে। বাদ দাও, হাত খাদা জমিতে ধান বনে মাথা একেবারে সজ্ঞে উঠে গিয়েছে ওদের। এই বড় লোকের দৌড়ে যাওয়ার দরকার কি তোমার দাদা? নিয়ে যাও ডাল যত ইচ্ছে। সেই ডাল দিয়ে আজ 10-15 দিন পরে বেড়া বাঁধল রামধন। সেও যাতে পোদ, নিতান্ত গরিব, একটা ধানের ছোট্ট আউড়িও নেই বাড়িতে। এমন লোকের কি আর খাতির হয় গাঁয়ের বড় লোকদের কাছে? কাছারির নায়েব ঘনশ্যাম সরকারকে অনেক খোসামত করে বাঁধাল জমা দিয়ে গত আশ্বিন মাসে মাছ ধরে সামান্য কিছু পেয়েছিল, তাই দিয়ে ধান কিনে এতদিন চলেছে। এইবার ভরসা এই ঝিঙের ক্ষেত। ঝিঙের দাম বাজারে এবার 16 টাকা মন। হাটে 1 মন ঝিঙে বিক্রি হলেও ওদের সংসার হেসে খেলে চলবে। এই জমিতে ঝিঙে ফলবেও ভালো। দুপুরের পর ভাতরাত খেয়ে রামধন আর তার ছেলে ফণি 5 ঘোড়ার বাজারে যাত্রা দেখতে যাবার জন্য তৈরি হলো। এই গল্পটা নতুন যারা শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে জানাবেন। এখান থেকে 6 ক্রোশ পথ। পথে বামনদহর বিল পার হতে হবে, কোদালে নদী পার হতে হবে। রাস্তা নেই, শুধু মাঠের আলের উপর দিয়ে হাঁটতে হবে। মস্ত বড় শ্মশান পড়বে নখফুল রামনগরের। কষার বন 3 পোয়া পথ। উনি বললে, বাবা, রাত্রি কি খাবো? চিড়ে সঙ্গে নে নাও, তাই ভিজিয়ে বাপ বেড়াতে খেয়ে নেব। চলো তাহলে সকাল সকাল বেরিয়ে যাই। গেল ওরা বেরিয়ে দুপুরের পর। রামধন পোদ একসময় যাত্রার বড় ভক্ত ছিল। একবার তার ছোটবেলায় মতি রায়ের বিখ্যাত যাত্রা দল এসে তরণী সেনবধ পালাগান করে শাহাপুরের বিশ্বাসদের বাড়িতে। অমন গান কখন এদেশে কেউ শোনেননি নাকি? রামধন সেই থেকে যাত্রা গাওনার কত বড় বড় দল যে দেখলে জীবনে। মতি রায়ের দল গেল, তার ছেলে ধর্মদাস রায়ের দল হলো। ধর্মদাস নারদ সেজে কি সুন্দর অ্যাক্টও করত, শুনলে চোখে জল আসত। আহ, গান কি খানা! কতগুলো গান তার চিরকাল মনে থাকবে। সাঁতরা কোম্পানির দলের পাঁচুলাল বাগদির কথা সে কখনো ভুলবে? অমন জুড়ির গান, অজামিলের বৈকুণ্ঠ লাভ, পালায় মুমূর্ষ অজামিলের সামনে দাঁড়িয়ে চেয়ে দেখো ওই মহাপ্রস্থান গানখানা। সেই 2 হাত উপরের দিকে তুলে একটা আঙুল দিয়ে বারবার অচেতন অজামিলের দিকে দেখিয়ে দেখিয়ে বারবার মাথা দুলিয়ে, আহ, সেসব জুড়িও আজকাল আর যাত্রা দলে নেই। তেমন গানও কেউ আর গায় না। যাদব বাণিজ্য দলের
রাজার অ্যাক্ট করত সেই একটি লোক, ঠিক একেবারে কি রাজামশাই। আচ্ছা, কোথায় ওসব লোক জোগাড় করে যাত্রা দলের লোকেরা? হাত পা নেড়ে কি তার কথাবার্তা! হাঁ করে অবাক হয়ে চেয়ে থাকত রামধন পোদ। এইরকম না হলে রাজা, রাজা এরই বলে। কি তরোয়ালের ঝনঝনানি, মাথায় মুকুটের একটা সাদা পালক উঁচু হয়ে থাকতো, যেন ময়ূরের পেখম। একবার একটা স্বদেশী গান হয়েছিল, ভূষণ দাসের মাতৃপূজা। রামধন ভালো বুঝতে পারেনি। দেব বালকগণ যখন সবাই হাত বাড়িয়ে অসুর রাজের সেনাপতিকে বলতে লাগলো, আমায় বাঁধো, আমায় বাঁধো, বৃদ্ধ ব্রহ্মাকে যখন অপমান করলে অসুর রাজের কর্মচারীরা খুব ভালোই লেগেছিল। আসরের ভদ্রলোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছিল। রামধন পোদ তখন চুপ করে বসেছিল। জিনিসটা তার মাথায় ভালোভাবে ঢুকেনি যেন। বাইরে এসে সে একজনকে জিজ্ঞাসা করেছিল, সুরেন্দর বলছে কাকে ওরা? আহা, জানো না, সুরেন বাড়ুজ্জে, মস্ত স্বদেশী, সাহেব মেরেছিল, ধরে নিয়ে গিয়েছিল বরিশালের সভায়। কেন গো বাবু? স্বদেশী করবার জন্য। আবার কেন? ব্রহ্মাকে? বরিশালের অশ্বিনী দত্ত। তিনি কে গো? নাম শোনি? মস্ত বড় স্বদেশী, মহাপুরুষ লোক। পূব দিকে ফর্সা হয়েছে, কাক কোকিলের ডাক শুরু হলো ডালে ডালে। রামধন পোদ এইটুকু তথ্য সংগ্রহ করেই মহাইষ্টমনে গঞ্জের বাজার থেকে চলে গিয়েছিল। তখন দুবলহাটের গঞ্জে কলকাতার ফড়ে মহাজনেরা বেগুন মাপাত 2.5 টাকা মন। কিন্তু জিনিসপত্র সস্তা কত! 100 একটা কাতলা মাছ 2 আনা দিয়ে কিনে হাতে ঝুলিয়ে নিয়ে এলো দুবলহাটের বাজার থেকে। কোথায় গেল সেসব দিন? তারপর এলো নতুন ধরনের যাত্রার যুগ। জুড়ি উঠে গেল, গান হতো নতুন ধরনের, সাবেক ধরনের পালাও আর নেই। পালার শেষে আজকাল রাধাকৃষ্ণের যুগল মিলন একদম উঠে গিয়েছে। রামধনের যেন কেমন লাগে, ঠাকুর দেবতার পালা আর হয় না। এখন কি ওসব এসেছে তার মানে ভালো বুঝতেই পারে না রামধন। সাজ পোশাকেরও তেমন জাঁকজমক নেই। বেলা 3টের সময় বামনদর বড় বিলের পাড়ে এসে পৌঁছল দুজনে। ওপারে বড় একটা বটগাছ, কষার ঘাসের ঝোপ সবুজ হয়ে উঠেছে। টোপাখানা আর কলমির দাম ডাঙার কাছে। বেশি জলের পদ্মফুলের খেলা। ঘন বর্ষা এবছর, তার ওপরে ধারা শ্রাবণ। দিন রাত বৃষ্টির কামাই নেই। উনি বললে, বাবা, এ একদিন ঘুনি পাতবা এই বামনদতে? দেখো মাছের বহর। কি মাছ রে? এই জলের ধারে এসে দেখো না, ওই দেখো পানার দামের তলায়। রামধন সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বলল, মায়া আর ঘেয়া 2-1টা বড় গজার 2বার অ্যালনি দিয়েছে। কতবার? এ 2 উপর হবে। তা এখন আর কি করি বলো? চিত্তপ্পর হয়ে গেল। যাত্রা শুনতে গেলি মাছ আর ধরা হয় না আজ। পার হওয়া কি করে? বড্ড জল বেড়েছে বিলের। তালের ডোঙা টোঙা দেখো দিনি কোনো দিকে আছে কিনা। বিলের ধার দিয়ে দিয়ে প্রায় 1 পোয়া পথ গিয়ে তবে নাজির মালতের কলাবাগানের নিচে তাদের তালের ডোঙা দেখতে পাওয়া গেল। হাতে হুঁকো, 70 বছরের উপর বয়স। তাকে ডেকে বললে, ও মালতে ভাই, ডোঙাটা নেব? কনে যাবা? যাবো যাত্রা শুনতি, রামনগরের বাজারে। মাছ ধরবা না এবছর বিলি? বড্ড মাছ উঠেছে। দেখলাম, তা খাজনা বড্ড বেশি করেছে এবছর জমিদার। 14 টাকা দিয়ে নাকি লাইকিনি করতে হবে। মোরা গরিব নোক, কত টাকা কোথায় পাবো? আরে ধরো না মাছ, আমি আছি, কেউ কিছু বলবে না। নাজির মালতে এই অঞ্চলের মধ্যে অবস্থাপন্ন ধনী গৃহস্থ। 40-50টা ধানের গোলা বাড়িতে। ছোট ছোট ছেলে মেয়েদের চুল কেটে নিলে কি পরঘাট করলে মালতে বাড়ি জানান দিতে আসে দূর দূরান্ত থেকে। তা থেকেও বেশ 2 পয়সা উপার্জন হয় ওদের। লোকও খুব ভালো। অনেক নিরন্ন দরিদ্র পরিবার গত 50-এর মন্বন্তরে ওদের গোলার ধান নিয়ে গিয়েছে। মালতে বললে,
এই তামাক খাবা না রামধন? না মালতে ভাই, সময় হবে না, এখনই পার না হলি ও জায়গা করতে পারবো না। ওরা শক্ত হাতে ডোঙা চালিয়ে বিলের মাঝখানের কষার দ্বীপে এবং তারপর সেখান থেকে সবুজ উলুঘাস ভরা ওপারে চলে গিয়ে একটা হিজল গাছের গায়ে ডোঙার দড়ি বেঁধে মাঠের পথ বেয়ে হেঁটে চলল আমিনপুরের দিকে। আমিনপুরের হরিহর সর্দার জাতে বুনো রাস্তার ধারে বসে আউশের খেতে চৌকি দিচ্ছে। ওদের দেখে বলল, যাত্রা শুনতি? রামধন বললে, তামাক আছে, বসো খাওয়াই। যাত্রা শুনতে যাবে না? কি করে যাই, গরুর এখনো মেলা মাঠ, যদি ছেড়ে যাই সব বেটাদের গরুতি শেষ করে দেবে। এক তো এবার ধানই হবে না দেশে, তার উপরে মেলা মাঠ করে বসেছে এই ছেড়াবন মাসেও, ভাবো দিকি। তামাক খেয়ে আবার ওরা রওনা হলো। ক্রোশখানে গিয়ে ছোট্ট নদী কোদলা, ওপারে কাজী সাহেবদের বাড়ি। কাজী সাহেবদের নিজের খেয়া, বিনা পয়সায় পারাপার করে। রামধন ডাক দিতে ওদের লোক নৌকো নিয়ে এসে পার করে দিয়ে গেল। বেলা একেবারে যায়, পশ্চিম দিকে মস্ত কালো মেঘ উঠেছে। ফোনে দেখেই বলল, বাবা, এই হেঁড়ে চোমড়া মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। চল, এই নখফুলের জেলে পাড়ার সামনে, ওখানে বসবো। শ্মশান পেরিয়ে গেলে হতো না সন্ধেবেলা? ভিজে যাবি যে। তা হোক বাবা, শ্মশানে বড্ড ভয় করে, এগিয়ে যতটা যাওয়া যায় যাক। সর্দারদের ওখানে তামাক খেতে দেরি করে ফেললে ব্যাস। ভীষণ মেঘ উঠেছে। ঝড়ে এক পাল মিসকালো মেঘ ওদের দিকে উড়ে এসে সারা আকাশ অন্ধকার করে মাঠময় তার কালো ছায়া ফেলল। শোঁ শব্দ হচ্ছে, সজল বাতাস বইছে, উলুখড়ের মাথা দুলছে। রামধন বললে, দৌড়ো বাবা ফণি, দৌড়ো দৌড়ো। কিন্তু ভগবানের ইচ্ছায় বৃষ্টি না হয়ে মেঘ উড়ে শ্মশানের বড় বটগাছটার উঁচু মাথা পেরিয়ে উত্তর পূর্ব কোণের দিকে উড়ে বেরিয়ে গেল। ফণি খুব জোরে জোরে হাঁটতে লাগলো। সন্ধ্যের অন্ধকারের আগেই শ্মশান পেছনে ফেলতেই হবে। যে সে শ্মশান নয়, এ অঞ্চলের নামডাকি শ্মশান। কি নেই ওখানে? ভূত আছে, গোদান আছে, বেঁকি আছে, পেতনি আছে। এত ভূত আছে, দিনমানেই প্রাণ হাতে করে যেতে হয়। রামধন বললে, ফণি, ভয়ডর কিছু নেই, আমার তাগায় বাবার মাদুলি আছে। আমার কাছে ফুলে নবলার কবচ, কোনো ভয় নেই, এগিয়ে পড়ো। তারা বোধ হয় মরা পড়াতে এসেছে। রামধন বললে, কে রে ফণি? উনি ভয় ভয়ে বলল, ওরা কারা, কি জানি কি করছে। রামধন বললে, কেডা গো তোমরা? চার পাঁচটি লোক শ্মশানে কি খুঁজছে যেন। কে একজন বলল, নড়াল বাড়ি, পাকিস্তানের লোক। ওখানে কি করছে? হাঁটা দাও ফণি, আমাকে সে পৌঁছাতে দরকার কি? ফণি বলে, বাবা, আমি জানি ওরা কি খুঁজছে, মরার কাপড় নিয়ে গিয়ে তাই কেচে পড়বে, ওদের বড্ড কষ্ট, কি করবে বলো? না না, মরার কাপড় খুঁজবে কেন? হ্যাঁ বাবা, মরার কাপড় খুঁজছে, আমি জানি। সেদিন ওই খয়রামি শ্মশান থেকে দুজন লোক কাপড় নিয়ে গিয়েছে, অনেকে অমন করছে। আকাশে নক্ষত্র উঠেছে, বড় বটগাছটায় বাদুর ঝটপট করছে। দূরে শিয়ারের পাল প্রহর ঘোষণা করল। ঝিকুর ফুলের বদ গন্ধ বেরোচ্ছে বর্ষার জলো বাতাসে। ফণির গা কেমন যেন করতে লাগলো। ওই তেতো কড়া বোটকা গন্ধ নাকে এলো তার, যেন মনে হলো জ্বর হলো। আরো ক্রোশখানিক পথ হাঁটল ওরা। রাস্তার ধারে ঝুলনের বাজার বসেছে। পাঁপড় ভাজা, মাটির ছোবা, পুতুল, পিপি বাঁশি, মুড়ি মুড়কি, ফুলুরি, তালের বড়া, হাঁড়ি কলসি, সরা, তাল পাখা, ঘুনসি, ফিতে, চিরুনি, বিড়ি, পান ইত্যাদি। লোকে লোকারণ্য। রামনগরের ঝুলনের মেলা এদেশের বিখ্যাত ব্যাপার। আশেপাশের অনেক গ্রাম থেকে লোক এসে জুটেছে। রামধন ও ফণি তাড়াতাড়ি আসরের দিকে চলল। দূর থেকে একটা হট্টগোল শোনা যাচ্ছে, আর শুধু দেখা যাচ্ছে লোকের মাথা। বড় বড় হ্যাজাক লণ্ঠনের আলো জ্বলছে আসরে। রামধন বললে, ও বাবা ফণি, কেমন আসর সাজিয়েছে দেখ, চল শীঘ্রই এগিয়ে চল। কিন্তু যাত্রার আসরের গেটে ওদের দুজন শার্ট পরা ভদ্রলোক
আটকে ফেলে বলল, কোথায় যাচ্ছ? রামধন ভয় ভয়ে বললে, আসরে। হবে না, ফিরে যাও, ফিরে যাও। আগে অনেক দূর থেকে আসছি, বড্ড কষ্ট করে। যাও, কি মামার বাড়ির আবদার নাকি? ভাগো এখান থেকে। রামধন হাত জোর করে বললে, বাবু একটু জায়গা পাবো না? ওদের মধ্যে একজন রেগে বললে, না না না, হবে না, যাও। সব ভদ্রলোক আর মেয়েদের আগে, তারপর তোমাদের। বাবু, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও তো পরেশ। ওকে বসতে না দিলে চলছে না আর। ভাগো এখান থেকে। তার চেয়েও দুর্ঘটনা ঘটে গেল। রামধনের ছেলে যুবক এবং তার রক্ত গরম। সে প্রতিবাদের উত্তরে কি বোধহয় বলেছিল গেটের ওপাশে। হঠাৎ কিলচড়ের শব্দে মুখ ঘুরিয়ে দেখল রামধন ওর ছেলেকে ঘিরে ফেলে কারা যেন মারধর করছে। সে ছুটে গিয়ে লোকজনের পায়ে পড়ে ভিড় থেকে বার করে নিয়ে এলো। ফণির চোখের কোণ দিয়ে রক্ত পড়ছে, মাথার চুল উস্কো খুস্কো, বড্ড মার খেয়েছে সে। রামধন ছেলেকে নিয়ে একটা দোকান থেকে জল চেয়ে নিয়ে ওকে খেতে দিল, ওর চোখে মুখে দিল। কিছু সুস্থ হলে ওকে গরম এক পেয়ালা চা 6 পয়সা দিয়ে খাওয়ালো। বলল, দুটো চিড়ে ভিজিয়ে দি বাবা। না, এখন কিছু খাবো না, চলো যাত্রা দেখি। কি করে যাবি ওখানে? আর যাব না, ঢের হয়েছে। চলো না, দূর থেকে দেখবানি। আসর থেকে বহুদূরে লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ওরা সতৃষ্ণ নয়নে আসরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। কলকাতার দলের যাত্রা। গান করছিল একটা ছোকরা হাত পা নেড়ে। সাহেব সেজে কে একজন দাঁড়িয়ে খুব চেঁচিয়ে কি বলছিল। রানী দাঁড়িয়েছিলেন সামনে, কিছু শোনা যাচ্ছিল না। মাঝে মাঝে সামনে এসে লোকের দল দাঁড়িয়ে যায়, আর কিছুই নজরে পড়ে না। আবার এক চমক হয়তো দেখা যায় রানী চোখে আঁচল দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সারা রাত ওদের এভাবেই কাটল, স্রেফ দাঁড়িয়ে। ভোরবেলা যাত্রা ভাঙলে রামধন ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সমস্ত রাস্তা বলে বলে এলো, কি পস্কার, যাত্রার মতন যাত্রা, দেখলি যেন চোখ জুড়িয়ে যায়। সত্যি না? হ্যাঁ, সত্যি না হয় কলকাতার দল বলেছে কি সাধে। গল্পটা শুনলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরো নতুন গল্প শোনানো।